নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন এবং আপনাদের প্রত্যেককে আমার এই চ্যানেলটিতে স্বাগত। আজ আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি, কারণ এই ভিডিওটি হলো আমাদের সদ্য ঘুরে আসা মানালি, সিমলা, স্পিতি ভ্যালির গল্প আপনাদের সামনে তুলে ধরব। তো এই ভিডিওটিতে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছি সেগুলি হলো কোন কোন জায়গায় আমরা ঘুরেছি তার বিবরণ, প্রত্যেকটি জায়গার বাজেট, স্টে ডিটেলস, লোকাল ফুড এবং অন্যান্য বিষয় যেগুলো জানা দরকার, এবং পরিশেষে একটি সারমর্ম, যাতে আপনারা এই ভিডিও সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য বা কমপ্লিট ইনফরমেশন পান, যেটা আপনাদের আগামী দিনের ট্রিপ প্ল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। এই জার্নিতে আমরা প্রথম দিন হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে ট্রেন ধরি, দ্বিতীয় দিন দিল্লি থেকে মানালি, তৃতীয় দিন মানালিতে স্টে করি এবং সারাদিন ওখানেই থাকি, চতুর্থ দিন মানালি সাইট সিইং করি, পঞ্চম দিন মানালি থেকে কাজা অর্থাৎ স্পিতি ভ্যালি যাই, ষষ্ঠ দিন কাজা সাইট সিইং করি, সপ্তম দিন কাজা থেকে রেকংপিও অর্থাৎ কল্পতে আসি, অষ্টম দিন রেকংপিও থেকে সিমলা আসি, নবম দিন সিমলা থেকে কালকা আসি, দশম দিনে কালকা থেকে হাওড়ার ট্রেন আমরা ধরি। ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় হাওড়া স্টেশন চেনা শহরের কোলাহল পিছনে ফেলে শুরু হলো আমাদের যাত্রা। 12323 হলো ট্রেন নাম্বার। ট্রেনটির নাম হাওড়া বিএমএ এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে সন্ধ্যে 6:50 ছাড়লো। তারপর ছাড়ার পর শিশুদের আর্তনাদ, বাইরের আলোর ঝলকানি এবং তার মাঝে মাঝে ভেসে আসছিল চায়ের হাঁক। ট্রেনের খাবার, সন্ধ্যাবেলার স্ন্যাক্স, চা বিস্কুট এবং রাতের খাবার সবকিছু ছিল সংক্ষিপ্ত এবং পরিচ্ছন্ন অবস্থায়। রাত পেরিয়ে সকালের আলোর রঙে জেগে উঠল দিগন্ত। সারাদিন বিভিন্ন জায়গার উপর দিয়ে ট্রেনটি যাওয়ার পর দিল্লিতে মোটামুটি পৌঁছলো বিকেল 4টে নাগাদ, এবং দিল্লিতে পৌঁছানোর আগে যখন ট্রেনটি ধীরে ধীরে দিল্লির দিকে এগোচ্ছিল, জানালার বাইরে ভেসে উঠছিল শহরের ব্যস্ত রাস্তা, লালচে রোদে ঝলমল করছে এক অদ্ভুত সৌন্দর্য। আর সেই রোদে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, লাল কেল্লা। দূর থেকেই তার প্রাচীর যেন ডাকে শত বছরের গল্প শোনাতে। মনে হচ্ছিল যদি একটু সময় পাওয়া যেত, যদি এই লাল প্রাচীরের ছায়ায় হাঁটা যেত, হয়তো ইতিহাসের গন্ধটা ছুঁয়ে দেখা যেতে পারত। এরপর পুরনো দিল্লি স্টেশনে নামার পর আমরা রিফ্রেশমেন্টের জন্য এই রিটায়ারিং রুমে পৌঁছলাম। কিছুক্ষণ পর স্নান করার পর সন্ধ্যের খাবার খেয়ে নিলাম। তারপর দিল্লির কাশ্মীরি গেট আইএসবিটি স্টেশনে, যেখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে, সেখানে গিয়ে পৌঁছলাম। কাশ্মীরি গেট থেকে আমরা সন্ধ্যা 8টার সময় মানালি যাওয়ার জন্য ভলভো বাসে উঠলাম। কাশ্মীরি গেট থেকে মানালি পর্যন্ত যাত্রাটি প্রায় 11 থেকে 12 ঘন্টা সময় নেয়, এবং ভলভো বাস আমাদের খুবই আরামদায়ক সুযোগ দেয় এই পথ চলায়। ভলভো বাসের ভাড়া ছিল প্রতিজন 1350 থেকে 1500 টাকা মতো, এবং এটি ছিল মানালি এইচআরটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত। সন্ধে 8টা বাজলো। আমাদের বাস রওনা দিল মানালির স্বপ্নের পথে।
রাত তখন 1টা বাজে। আমাদের বাস একটি হল্টিং প্লেসে পৌঁছালো, যেখানে আমরা মুখ হাত ধুয়ে খাবার খেয়ে রিফ্রেশড হলাম। পরের দিন সকালে যখন আমাদের ঘুম থেকে চোখ খুলল, তখন চোখের সামনে ভেসে উঠল এক অপরূপ দৃশ্য। পর্বতের গা ঘেরা ঘন সবুজ বনাভূমি, ঝর্ণার কণ্ঠস্বর আর নির্জল নদীর স্রোত আমাদের মনকে অতল সৌন্দর্যে ভরিয়ে তুলল। পাহাড়ের সামনের হাওয়া বেয়ে আনলো সেই মিষ্টি প্রকৃতির স্রোত, যা যেন আত্মাকে জাগিয়ে দেয়। আমাদের যাত্রাপথে দেখা মিলল একটি হোটেলের, যার সামনের লনের পোর্শনটা মানালির কিছুদিন আগের ফ্ল্যাশ ফ্লাডে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লন ছাড়াও সামনের যে রাস্তা, যেটা মেইন মানালি যাওয়ার রাস্তা, সেইটা পর্যন্ত এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে রাস্তার কোনো চিহ্ন নেই। চারিদিকে পাথর আর পাথর, তারই মধ্যে দিয়ে আমাদের বাসটি চলল। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ট্রিপটাই আমাদের বাসের প্রথম ট্রিপ ছিল, কারণ প্রায় 1 মাস পর এই বাসটি মানালির কোনো কাছাকাছি শহরে এলো। কারণ মানালির ফ্ল্যাশ ফ্লাড এতটাই ভয়ানক ছিল যে গত 1 মাস ধরে এই সমস্ত রাস্তা বন্ধ ছিল। বাসটি কিছুক্ষণ পর মানালি থেকে 20 কিলোমিটার দূরে একটি ছোট্ট শহর পাতলিকুলে থামল। কারণ এটাই ছিল এই বাসের শেষ রাস্তা, কারণ এরপর থেকে বন্যার কারণে রাস্তা অনেক ছোট হয়ে গেছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বড় বাস ওখানে যেতে পারবে না। তাই বাধ্য হয়ে আমরা বাস থেকে নামলাম এবং কিছুক্ষণের মধ্যেই একটা ক্যাব নিলাম। সেই ক্যাবে করে আমরা আমাদের মানালির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেই রওনা দেওয়ার রাস্তাতে আমরা অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া রাস্তাগুলো দেখতে থাকলাম। এত কিছু বিপর্যয়ের মাঝেও আমাদের এই যে ট্রিপটি পসিবল হয়েছে, সেটা ভাবতে ভাবতে অনেক আনন্দিত হয়ে উঠলাম।
কিছুক্ষণ পরে আমরা মানালি শহরে পৌঁছালাম এবং সেখানে প্রথমেই চোখে পড়লো HRTC বাস স্ট্যান্ড। সেখানে আমরা নামলাম। নামার পরে দুদিন পরে আমাদের মানালি থেকে যে কাজার জন্য বাস ছিল সেটার সময়সূচি এবং টিকিটের মূল্য যাচাই করে নিলাম, এবং সেই সঙ্গে এই যে বন্যা কবলিত সময়ে কোনো রকম যাত্রাপথে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা যাচাই করে নিলাম। বাস স্ট্যান্ডটি ছিল খুবই পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত, যা মল রোডের খুব কাছাকাছি অবস্থিত, যেখানে অনেক মানুষের দেখা পাওয়া যায়। এরপর আমরা পৌঁছালাম আমাদের হোমস্টে উডস ভিলা কটেজে, একটু উপরে পাহাড়ের মাথায়, যেখান থেকে মানালি শহরটাকে খুব ভালোভাবে দেখা যায় এবং যেখানে প্রকৃতির কোলে ঠান্ডা হাওয়া এবং শান্তির বৃত্ত আমাদের স্বাগত জানালো। এখান থেকে দূরেই বরফের ঘেরা পাহাড় দেখা যায় খুব সহজেই, এবং এই জায়গাটি ওখানকার এক বিশেষ দর্শনীয় স্থান হাডিম্বা টেম্পলের খুবই নিকটে, যেখানে চারিদিকে পাইন বন দেখা যায় এবং সেই পাইন জঙ্গলের পাশাপাশি সবুজ পাহাড় এই জায়গার মুগ্ধতা আরো বাড়িয়ে দেয়। হোটেলটি অপরূপ সৌন্দর্যে ভরা ছিল, কারণ এই হোটেলটির মাঝে আমাদের একটা কমন স্পেস ছিল, যেখানে আমরা নিজেরা আড্ডা মারতাম এবং আমরা একসঙ্গে একত্রিত হয়ে আমাদের খাবার খেতাম। তো যাই হোক, হোটেলে পৌঁছানোর পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, যার জন্য আমাদের লাঞ্চ করার জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে আমাদের যেদিকে ইচ্ছে গেল আমরা সেদিকে যেতে থাকলাম। এতটাই সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট, অনেক দিন পর অনেক আন্তরিকভাবে তৃপ্তি পেলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার পর অনেকটা পথ অতিক্রম করার পর একটা সুন্দর টেম্পল দেখতে পেলাম, এবং আশেপাশের পাহাড়ের যে চূড়া সেগুলো কিন্তু চোখে পড়তে থাকলো। এই এক অপরূপ রোমাঞ্চকর অভিজ্ঞতা। তারপর অত্যাধিক ক্ষুধার্ত থাকার কারণে যথারীতি আমরা আমাদের লাঞ্চ করার উদ্দেশ্যে একটা হোটেলে ঢুকলাম, এবং সেখানে আমরা স্থানীয় খাবার পেলাম, ডাল চাওয়াল, যেটা স্থানীয় ডাল দিয়ে তৈরি, তার সঙ্গে আচার ছিল। তো এই পুরো কম্বিনেশনটা ওই খিদের সময় এতটা ভালো ছিল যে আমরা পেট ভরে খাবার খেয়ে নিলাম। তৃপ্তি করে লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা পাহাড়ের আরও উপরের দিকে উঠতে থাকলাম। গুগল ম্যাপে দেখলাম যে এখানে একটা ট্রেকিং পয়েন্ট আছে, এবং সেই ট্রেকিং পয়েন্টের উদ্দেশ্যেই আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে থাকলাম।
এরপর আরও উপরে উঠতে আস্তে আস্তে ঘর বাড়ি দেখা কম পড়লো এবং আস্তে আস্তে প্রকৃতি আরও তার রূপ দেখাতে স্টার্ট করলো। এরপর ঘন পাইন জঙ্গলে আমরা প্রবেশ করলাম, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম, যেখান থেকে দূরে বরফের পাহাড়ও দেখা যাচ্ছিল। আর এই ধরনের পাহাড়ের একটা বিশেষত্ব হলো মানে যে এইগুলো চারিদিকে সবুজ এবং তার সঙ্গে পাইন গাছের যে মেলবন্ধন, সেটা এই সমস্ত কম্বিনেশনটা এই ধরনের পাহাড়গুলোকে বাকি পাহাড়গুলোর থেকে অনেকটাই আলাদা করে তুলেছে। রাস্তা দিয়ে যাবার পথে অনেক বনো আপেল গাছ নজরে পড়ল। আস্তে আস্তে সন্ধে হতে চলল। 4:30 5টার দিকে আমরা একটু নিচের দিকে নেমে আসার পর বিখ্যাত হাড়িম্বা টেম্পলের গেট দেখতে পেলাম এবং সেখান থেকে প্রবেশ করার পর আমরা এই ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে হাড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম। হাড়িম্বা মন্দির মানালির এক প্রাচীন এবং জনপ্রিয় ধর্মীয় স্থান, যা 1600 শতকে মণিপ্রাসাদের রাজা বাহাদুর সিং নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি ধুমগড়ি বনভূমির পাইন গাছের বেষ্টিত অঞ্চলে অবস্থিত। মন্দিরটি মহাভারতের কাহিনীর সঙ্গে যুক্ত, যেখানে হাড়িম্বা পাণ্ডব ভীমের স্ত্রী, যিনি ছিলেন এক রাক্ষসী রূপিণী, তাকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি শুধু স্থাপত্য শৈলীতে নয়, তার পিছনের মিথ স্থানীয় সংস্কৃতির জন্য বিখ্যাত, যা মানালির সংস্কৃতির ঐতিহ্যের একটি অংশ। ধরিত্রী দেবীরূপে হাড়িম্বা দেবীর এই মন্দির প্রমাণ করে মানবতা, শক্তি ও আধ্যাত্মিকতার মিলনস্থল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে বিভিন্ন জায়গা দিয়ে আমরা শর্টকাট রাস্তা নিয়ে মল রোডের উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছুক্ষণ পর মল রোডে উপস্থিত হলাম। মানালির এই মল রোড হলো শহরের প্রাণকেন্দ্র, যেখানে পর্যটকরা প্রতিদিন যাতায়াত করেন। এটি একটি বিরাট শপিং স্ট্রিট, যেখানে স্থানীয় হিমাচলের হস্তশিল্প, উলের কাপড়, পশমিনা শাল এবং নানা ধরনের সালোয়ার পাওয়া যায়। মল রোডে ঘুরে বেড়াতে গেলে চমৎকার রেস্তোরাঁ, ক্যাফে এবং দোকানপাট দেখতে পাবেন, যা ভ্রমণকে সুস্বাদু এবং মজাদার করে তুলবে। মল রোডের আনন্দ উপভোগ করতে আমরা মল রোডের একটি রেস্টুরেন্টের মধ্যে খাবার অর্ডার করলাম। এটা ছিল শেরি পাঞ্জাব, যেখানে খুব ভালো খাবার আমরা খেলাম।